আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে তোমাদের এখানে কায়বর্গ নিয়ে একটা লাস্ট অঙ্ক দিব। এরপরে কিন্তু আমি পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামেই, সেখানে তোমরা জয়েন থেকে কমেন্ট করে জানাতে পারো। এখন আজকে আমি এখানে নিয়ে এসেছি 2015 সালের যে প্রশ্নটা রয়েছে সামাজিক পরিসংখ্যানের। তো সেই প্রশ্নের 15 নাম্বার প্রশ্নটা। তো 15 নাম্বার প্রশ্নে কিন্তু কায়বর্গের এটা ছিল। তো সেই অঙ্কটার আমি আজকে সমাধান করে তোমাদের দেখিয়ে দিব, সাথে এটা বুঝিয়েও দিব। এখন আমি সমাধান লিখে নিয়েছি। প্রথমে যে ছকটা রয়েছে সেই ছকটা আমি তৈরি করে নিয়েছি। গত ভিডিওয়ে আমি যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এটা মোট করা ছিল। আজকে ভিডিওতে কিন্তু মোট করা নয়, ছকটা আমরা করব, তারপরে মোট চিহ্নটা এখানে বসিয়ে দিব। এখন মোট দিয়েছি আর নিচে এই সারণীতে ছোট্ট করে দেখতে পাচ্ছ একটা মোট এখানেও। তবে আমার এটা আঁকতে যে একটুও খেয়াল ছিল না যে এখানেও একটা মোট হবে, যে কারণে পরে যখন আমি অঙ্কটা করতে গিয়েছি তখন দেখি যে এটা নাই, আমি তখন ছোট্ট করে বসিয়ে দিয়েছি। এখন যেটা রয়েছে জাস্ট আমরা এই পর্যন্ত সেম সেম বসিয়ে দিয়েছি। পরের শ্রেণীতে মোট দিয়েছি একটা কলাম বেশি করে, আর এখানে দিয়েছি একটা রো বেশি করে মোট। এখন এইটা আর এটা যোগ করে যেটা এই পাশে হবে সেটা হবে এই রো শ্রেণীর মোট। একইভাবে এই শ্রেণী আর এই শ্রেণী যোগ করে এখানের যেটা আসবে সেটা হচ্ছে এই 2 নাম্বার শ্রেণীর রোর মোট। একই রকম ভাবে কলাম, এই লম্বাগুলোরে কিন্তু আমরা কলাম বলি, আর এই যে 1 2 এগুলারে কিন্তু আমরা রো বলি। এখন আমাদের এই কলামের 32 48 আর 20 এগুলোরে যোগ করে যেটা বের হবে সেটা হচ্ছে কলাম সি অন কলাম 100। আর এখানে এই যে 48 35 আর 21 যোগ করে যেটা বের হয়েছে সেটা হচ্ছে 104 C2 কলাম। কলাম 1 2 এজন্য সি অন C2 দিয়েছি, আর রো যেহেতু তিনটা সে কারণে দিয়েছি R1 R2 আর R3। এই তিনটা টোটাল যোগ করে যেটা এসেছে সেটা হচ্ছে 204। আবার একটা জিনিস খেয়াল করো, এই মোট শ্রেণীর 1 কলাম আর 2 কলাম যোগ করেও কিন্তু টোটালটা 204 আসে। এখন আমরা ছকটা তো বুঝে ফেলেছি। এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে এইচ ও আর এইচ অন নির্ণয় করতে হবে। তো এইচ ও নির্ণয় করার সময় এখানে কি লিখেছি, ছাত্রছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতা সম্পর্ক নেই। এখন এখানে বলেছে নিম্নের তথ্যের আলোকে কায়বর্গ নির্ণয় করো এবং 5% সংশয় মাত্রায় ফলাফল ব্যাখ্যা করো। এখানে বলেছে লাইব্রেরিতে গমনের প্রবণতা ছাত্র আর ছাত্রী। এখন তাহলে আমাদের প্রশ্নটা কি আসছে, এই যে এটা লাইব্রেরিতে গমনের প্রবণতা, এই জন্য লিখেছি ছাত্র ছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতা সম্পর্ক নেই। এই সোতে আমি বলেছি যেটা আমরা নেগেটিভটা ধরি, এজন্য লিখেছি, ধরে নিয়েছি এখানে সম্পর্ক নেই। আর এই অনে লিখেছি ছাত্রছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতার সম্পর্ক আছে। এটা গেল আমাদের এইচ ও আর এইচ অন। এর পরের শ্রেণীতে কায়বর্গ নির্ণয়ের সূত্রটা যেটা সেটা লিখে নিয়েছি। কায়বর্গর সাংকেতিক রূপ এক্স স্কয়ার। তো এক্স স্কয়ার সমান সামেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ ও মাইনাস এফ ই তার হোল স্কয়ার ভাগ এফ ই। এটা হচ্ছে কায়বর্গের সূত্র। কায়বর্গে কিন্তু একটাই সূত্র, আর একটা নিয়ম যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তবে পরীক্ষায় কিন্তু একটা অধ্যায় করলেই তোমরা 10 মার্ক উঠাতে পারছো। যেহেতু অল্প সময় রয়েছে সেজন্য তোমরা বইটারে ভাগ করে নিবা যে কোন কোন অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, আর সেই অধ্যায়গুলো যেভাবে প্রশ্ন আসুক না কেন আমি খুব ভালোভাবে কমপ্লিট করব। তাহলে কিন্তু তোমরা দেখবা যে পরীক্ষায় কিন্তু অল্প সময়ের মধ্যে জাস্ট অল্প কয়টা অধ্যায় পড়েই অন্তত মোটামুটি একটা রেজাল্ট বের করে আনতে পারবে। এরপরে চলে যাই আমরা, সেটা হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা এফ ই নির্ণয় করো। এখন এখানে তো এফ ও দেওয়া রয়েছে, এগুলো কিন্তু এফ ও পর্যবেক্ষিত গণসংখ্যা দেওয়া রয়েছে, তবে কিন্তু প্রত্যাশিত গণসংখ্যা দেয়া নাই। এখন যখন দেয়া না থাকবে তখন আমাদের কিন্তু এফ ই নির্ণয় করতে হবে। এফ ই নির্ণয় করার জন্য এই সাইডে যেটা দেখতে পাচ্ছ সেল, এগুলোকে কিন্তু আমরা সব সেল বলি, এ সেল বি সেল, এগুলোর কিন্তু আমরা সব সেল বলি, এ বি সি ডি ই এফ এগুলো কিন্তু সব সেল। এখানে যে কয়টাই ঘর থাকুক না কেন সবগুলোর পাশেই কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে সেল বসিয়ে নিব। এটা এ বি এই সিরিয়াল ওয়াইজ তোমরা বসিয়ে নিবে। এভাবে বসিয়ে নিয়েছি সেলগুলো।
এখন সেলগুলো হচ্ছে আমাদের FE নির্ণয় করতে হবে। তো এ সেলের FE নির্ণয় করার জন্য এখানে লেখা হয়েছে এ এর প্রত্যাশিত গণসংখ্যা সমান, এর প্রত্যাশিত গণসংখ্যা সমান কি দিয়েছি, R1 গুণ C1 ভাগ N। এখন এখানে আমরা যখন সেল বের করব তখন দেখব এ সমান কোনটা রয়েছে, রো, এর সমান করে যে রো থাকবে সেই রো গুণ কলামের সমান করে যে কলাম থাকবে সেই কলাম ভাগ N। তাহলে সেই জন্য এর সমান রো কোনটা রয়েছে, R1 গুণ C1। এই যে এর সমান করে নিচে কলাম C1 আর এটা সমান করে R1 ভাগ N, এই জন্য লিখেছি R1 গুণ C1 ভাগ N। R1 এর মান 80 বসিয়ে দিয়েছি, আর C1 এর মান যে 100 সেজন্য এখানে বসিয়ে দিয়েছি 100 ভাগ N এর মান আমরা যে 204 পেয়েছি সেই 204টা এখানে বসিয়ে দিলাম। এখন এভাবে 80 আর 100 গুণ করে 204 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে এর FE মান। একইভাবে সবগুলো করে নিয়েছি, তবে আমি তোমাদের এই প্রত্যাশিত মান এটা এই সিরিয়ালটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। এর পরে কত রয়েছে, বি এর প্রত্যাশিত গণসংখ্যা। এখন বি এর প্রত্যাশিত গণসংখ্যা কিভাবে বের করব, বির ঘরে সরাসরি চলে যাব। বির ঘরে সরাসরি যাওয়ার পরে এখান থেকে আমাদের কোন রোটা রয়েছে, R1 রো রয়েছে, তাহলে R1 গুণ দিব। এখন বি সরাসরি নিচে চলে যাব, নিচে এসে কলাম কোনটা, C2, তাহলে এখানে আসতেছে R1 গুণ C2 ভাগ N, এটা হচ্ছে বি। এখন সিতে চলে যায় একই নিয়মে, সি সরাসরি রো যেটা R2 গুণ এর নিচে সরাসরি কলাম C1 ভাগ N। একই রকম ভাবে ডিতে এই সমান সমান চলে যায় R2 গুণ C2 ভাগ N। একইভাবে ইতেও সেম, এই সরাসরি রোতে প্রথম চলে যাব R3 গুণ দিব, দিয়ে ই এর নিচে কোনটা রয়েছে, সি কলাম, তো C1 দিলাম, এরপর ভাগ কত, 204। একইভাবে এফ যেটা রয়েছে, এফ এর সরাসরি রো যেটা রয়েছে সেই রোতে চলে গেলাম, রো হচ্ছে R3 গুণ C2, এফ এর নিচে C2 হচ্ছে কলাম, ভাগ দিব 204। তো এপাশে কিন্তু সেটাই আমি বসিয়ে নিয়েছি, নেওয়ার পরে সমান সমান দিয়ে যে মানটা সেটা বসিয়ে দিয়েছি। R3 এর মান কত, এ দেখো R3 এর মান এখানে 41, এ কারণে এখানে কিন্তু 41 বসিয়েছি। এরপরে C2 এর মান কত, C2 এর মান হচ্ছে 104 আর N এর মান 204। তো জাস্ট মানগুলারে আমরা বসিয়ে দেব। এটা করে নেওয়ার পর যে ঘরে যে মানটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে এটা গুণ করে যেটা বের হবে সেটার সাথে 204 দিয়ে ভাগ করব। করার ফলে যেটা আসতেছে এ পাশে হচ্ছে আমাদের FE এর মান। এখন এটা তো বুঝলাম, এর পরে কোনটা রয়েছে, এক্স স্কয়ারের ছক বিশ্লেষণী করে দিয়েছি। প্রথমে কি, সেল ABCDEF যে সেলগুলো আমরা ধরে নিয়েছি সেই সেলগুলো, এরপর হচ্ছে এফ এর যে ঘর পর্যবেক্ষিত গণসংখ্যা দেওয়া রয়েছে ছকে, তো সেটা, এরপরে FE আমরা যেটা বের করেছি, এরপর FO মাইনাস FE তার জন্য একটা ঘর, আর FO মাইনাস FE হোল স্কয়ারের জন্য একটা ঘর, আর মূল যে সূত্র FO মাইনাস FE হোল স্কয়ার ভাগ FE এটার জন্য একটা ঘর। এই করে আমাদের মোট এখানে ঘর লাগছে 6টা কলাম আমরা এখানে নিব। যে কয়টা আমাদের সেল থাকবে সে কয়টাই কিন্তু আমরা এখানে রো টেনে নিব, আর তারপরে এক্সট্রা একটা বেশি রাখবো এই যে সেল, এই যে এইগুলো বসানোর জন্য। এখন যাই হোক, প্রথম সেলের ঘরে আমাদের F পর্যন্ত রয়েছে, তো এটা বসিয়ে দিলাম। এরপরে কোনটা, FO যেটা দেওয়া রয়েছে এই যে ছকে 32, 48, 48, 35 এইগুলো হচ্ছে আমাদের FO, সেটা বসিয়ে দিয়েছি। আর FE এর সমান কত, 39.22। প্রথমে এই যে এর সমান 39.22 বের করেছি, বি সমান বের করেছি 40.78। তো এগুলো বসিয়ে দিয়েছি, যে ঘরে যে মানটা বের হয়েছে FE সেটা বসিয়ে দিলাম। এখন FEটা কিভাবে বের করেছি, FEটা বের করেছি FO থেকে FE বিয়োগ করেছি। এখন 32 থেকে যখন আমরা 39.22 বিয়োগ করেছি তখন কিন্তু -7.22 বের হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা বড় সংখ্যা আর বড় সংখ্যার আগে আমরা মাইনাস করেছি, এ কারণে কিন্তু মাইনাস আসছে। এরপরে কত, 48 মাইনাস 40.78, তো 78 এটা বিয়োগ করার পর আসছে আমাদের 7.22। একই রকম ভাবে 48 থেকে এই ঘর বিয়োগ করেছি, এই ঘর থেকে এই ঘর বিয়োগ করেছি,
অর্থাৎ F0 থেকে FE বিয়োগ করে যেটা বের হয়েছে সেটা আমরা এই শ্রেণীতে বসিয়েছি। এরপরে যেটা FO মাইনাস FE তার হোল স্কয়ার, এটা আমরা কিভাবে বের করেছি? এই যে ছক দেখতে পাচ্ছ, এই ছকে যে মানটা বের হয়েছে সেটারে আমরা স্কয়ার করে দিয়েছি, অর্থাৎ 7.22 রে গুণ করেছি 7.22 দ্বারা। স্কয়ার মানে তার সেই সংখ্যা দিয়ে 2 বার গুণ করলে কিন্তু এটা বের হয়ে আসবে। আর মাইনাস, যেহেতু মাইনাসের স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়। এরপর একই রকম ভাবে যে শ্রেণী রয়েছে 7.31, এটারে আমরা গুণ করব 7.31 দিয়ে, গুণ করলে এপাশের শ্রেণীটা বের হয়ে আসতেছে। এখন পরের ছক কোনটা? FO মাইনাস FE হোল স্কয়ার ভাগ FE করার জন্য আমরা কি করেছি? এই যে ঘরটা বের করে ফেলেছি মানটা, এই ঘরের সাথে FE যে ঘরটা রয়েছে সেটা ভাগ করেছি, অর্থাৎ 52.13 রে 39.22 দিয়ে ভাগ করেছি। একই রকম ভাবে নিচে যে ঘরগুলো রয়েছে 52.13 রে আমরা ভাগ করেছি কত দ্বারা? 40.78। সবগুলোই এই শ্রেণীরে আমরা এই শ্রেণী দিয়ে ভাগ করব, করলে যেটা বের হচ্ছে এই ঘরের মানটা বের হয়ে আসছে। এখন এই যে টোটাল মানটা বের হয়েছে সেগুলো যোগ করে যে মানটা আসছে সেটা হচ্ছে আমাদের 5.22। এটা হচ্ছে আমাদের কাই বর্গ, অর্থাৎ আমরা এক্স স্কয়ারের নির্ণীত মানটা পেয়ে গিয়েছি 5.22। টোটালটা আমরা যোগ করেছি, এই জন্য সূত্রের আগে সামেশনটা বসে গিয়েছে। এরপর যে সূত্র সেটা বসিয়ে দিয়ে এক্স স্কয়ার নির্ণীত মানটা বের করে ফেলেছি। এখন এরপরে আমাদের কি কাজ? এরপরে কাজ হচ্ছে আমাদের স্বাধীনতা মাত্রা যাচাই করা। এখানে একটু লিখে নিলাম, অতএব নির্ণেয় কাই বর্গ সমান যেটা বের হয়েছে সেটা দিলাম। এরপর স্বাধীনতা মাত্রা নির্ণয়ের সূত্র DF সমান কি জানি? r মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে, এরপরে আবারও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়েছি c মাইনাস 1। তো r হচ্ছে রো আর c হচ্ছে কলাম। এখানে রো আমরা কয়টা পেয়েছি একটু দেখে নিই। রো পেয়েছি কিন্তু 1 2 3, এ কারণে রোটা দিয়েছি 3 আর মাইনাস সূত্রের 1। আর কলাম কয়টা? কলাম হচ্ছে দুইটা, 1 আর 2। এই দুইটা ছাত্র আর ছাত্রী, এই দুইটা হচ্ছে কলাম। তো এই কলামের জন্য এখানে 2 দিয়েছি, আর মাইনাস 1 সূত্রের 1 সমান সমান 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, 2 আর 1 গুণ করলে 2। এটা হচ্ছে আমরা স্বাধীনতা মাত্রা। এখন স্বাধীনতা মাত্রার যে এক্স স্কয়ারের টেবিল মান রয়েছে সেটা কত? তো 2 এর টেবিল মান হচ্ছে 5.991। এরপর আমাদের কি করতে বলছে? 5 পয়েন্ট সংশয় মাত্রায় ফলাফল ব্যাখ্যা করো। এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণে চলে গিয়েছি। এখন এখানে 5% সংশয় মাত্রায় এবং 2 এর স্বাধীনতা মাত্রায় এক্স স্কয়ারের তাত্ত্বিক মান কত? 2 এর তাত্ত্বিক মান 5.991, যা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, যা এক্স স্কয়ার টেবিল হতে প্রাপ্ত, দিয়ে ব্র্যাকেট কিন্তু এখানে শেষ করে দিয়েছি। এরপর যা আমাদের নির্ণীত এক্স স্কয়ারের মানের চেয়ে বড়। আমাদের নির্ণীত এক্স স্কয়ারের মান কত ছিল? 5.22। 5.22 এর থেকে এখানে 5.991 বড়। যেহেতু এটা বড়, সুতরাং নাস্তি কল্পনাটি গ্রহণযোগ্য আর বিকল্পটি বাতিলযোগ্য বা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ছাত্র ছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতা সম্পর্ক নেই। নাস্তি কল্পনাটি যেহেতু গ্রহণযোগ্য বলেছি, তো প্রথমে আমরা নাস্তি কল্পনায় কি লিখেছিলাম সেখানে যেতে হবে। ছাত্র ছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতা সম্পর্ক নেই, সেজন্য লিখেছি অর্থাৎ ছাত্র ছাত্রী ভেদে লাইব্রেরিতে গমনের প্রবণতা নেই। এটাই হচ্ছে কিন্তু এই কাই বর্গের অ্যান্সার। এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে। তো আমি বুঝিয়ে দিয়েছি, তোমাদের অঙ্কটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম, কারণ অঙ্ক ভিডিওর মধ্যে করতে গেলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, যে কারণে আগে থেকে আমি এটা করে নিয়েছি। তবে যেহেতু কাই বর্গ নিয়ে আরও 2টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সে কারণেই কিন্তু আমি আজকে টোটাল অঙ্কটা করে নিয়েছি। যদি কোনো কারণে নতুনভাবে কোনো অঙ্ক শুরু করতাম তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে আমি তোমাদের করে দেখিয়ে দিতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং আমাদের ফেসবুক গ্রুপটাও তোমরা জয়েন থাকবে, কারণ গ্রুপে জয়েন থাকলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু খুব দ্রুত তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবে। সাথে সাথে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবে না এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, তারাও কিন্তু তাহলে এই পরীক্ষার সময় উপকৃত হবে।